রাতের নিস্তব্ধতা, হঠাৎ আকাশ কেঁপে উঠল বজ্রের মতো গর্জনে। তেল আবিবের বুক চিরে ছুটে এলো এক ভয়ঙ্কর বার্তা। ইয়েমেনি বাহিনীর হাতে তৈরি ফিশন মাল্টি ওয়ারহেড প্যালেস্টাইন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করল এই হামলা শুধু প্রতিশোধ নয়, এক অগ্নিঝরা সতর্কবার্তা। গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহার এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব এভাবেই দেওয়া হলো। তাদের ভাষায় অভিযান সফল। আর সেই সাফল্যে তেল আবিবে আতঙ্কের ঢেউ। লাখ লাখ দখলদার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমও জানালো ভোরবেলার আতঙ্কের কথা। সাইরেন বাজতে শুরু করলো তেল আবিব ও আশেপাশের এলাকায়। ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা বলছে কোনো হতাহতের খবর নেই। আর ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু জনমনে যে ভয় ঢুকে গেছে তা আর সহজে মুছে যাবে না। এটাই প্রথম নয়। এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সেনারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নেগেভ মরুভূমি আর ইলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছিল। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সেসব আক্রমণকে ঘোষণা করেছিলেন সফল অভিযান। এই ধারাবাহিকতার নতুন অধ্যায় হল তেল আবিবের সরাসরি বজ্রপাত। এখানেই টুইস্ট। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, দুর্ভিক্ষ আর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে অনেকেই ভৌম রাষ্ট্র ভেবেছিল। কিন্তু সেই দেশই এখন ইসরায়েলের হৃদয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। গাজার মানুষের প্রতি সংহতি দেখাতে ইয়েমেনিরা শুধু স্লোগান দেয়নি, বাস্তবে কৌশলগত সমুদ্র অবরোধ চালু করেছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে লোহিত সাগরকে রণক্ষেত্র বানিয়ে ফেলেছে তারা। বিশ্ব এখন দেখছে যেসব হুথি যোদ্ধাকে একসময় দুর্বল বলা হতো, তারাই আজ শক্তির প্রতীক। তারা ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণ চলবে। এই হুমকি শুধু কথার নয়, বাস্তবেই কার্যকর হচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের লৌহ কবচ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন এই ঝড় সামলাতে পারবে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষাকে অচল করে দিতে পারে। আজ তেল আবিবে, কাল হয়তো আরো গভীরে। এখনো পর্যন্ত গাজার ছবি সবচেয়ে হৃদয় বিদারক। 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা 64,756, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিরা বলছে এই গণহত্যার জবাব আকাশে আগুন হয়ে ফিরবে। দৃশ্যটা যেন এক সিনেমার মতো। ইসরায়েল ভেবেছিল যুদ্ধ শুধু গাজার ভেতরেই আটকে রাখবে, অথচ সেই আগুন এখন ইয়েমেনের পাহাড় পেরিয়ে তেল আবিবের বুকে নেমে এসেছে। একদা দুর্বল রাষ্ট্র, আজকের ভয়ঙ্কর প্রতিপক্ষ। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, ইয়েমেনিদের এই বজ্রপাত কি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে ভেঙে দেবে, নাকি আরো বড় আগুনের জন্ম দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। তবে নিশ্চিত একটাই, ইসরায়েলের রাত আর শান্ত থাকবে না। রাতের আকাশে সাইরেনের হাহাকার। চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। গাজা থেকে ছোড়া হামাসের রকেট। ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ 3টি বসতিতে বাজতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে। কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগেই মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে, তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানে, ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে।
দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব, সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে। দিন কয়েক আগেই আকাশ কাঁপিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা। বাংকার বাস্টার বোমার গর্জনে কেঁপে উঠেছিল মরুভূমির বুকে লুকানো স্থাপনাগুলো। শক্তিশালী এই বোমা ফেলতে আমেরিকাকে ব্যবহার করতে হয়েছিল B-2 স্পিরিট স্টেলথ বোমার বিমান, যা ইরানের আকাশে পৌঁছাতে 16 ঘন্টা টানা উঠতে হয়েছিল, পেরোতে হয়েছিল প্রায় 11,000 কিলোমিটার পথ। কিন্তু এবার খেলা ঘুরে যেতে পারে। তেহরান নাকি তৈরি করে ফেলেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র, যা দিয়ে ইরানে বসে আঘাত হানা যাবে আমেরিকার প্রাণকেন্দ্রে। এর নাম খোররামশার 5। শোনা যাচ্ছে এই মিসাইলের রেঞ্জ 12,000 কিলোমিটার, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। এ শুধু সাধারণ মিসাইল নয়, এটি এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন অস্ত্র আছে। যদি খবর সত্য হয়, ইরান সেই অভিজাত ক্লাবে যোগ দেবে যেখানে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও কয়েকটি সামরিক দানব। শক্তির সংখ্যা বদলে দিতে পারে খোররামশার 5। এই মিসাইলের ওয়ারহেড প্যালোড প্রায় 2 টন, যা আমেরিকার বাংকার বাস্টার বোমার শক্তির সমান বলে তুলনা করা হচ্ছে। অর্থাৎ আঘাত হানার পর এটি ভূগর্ভের সুরক্ষিত টার্গেটও ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 16, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। শত্রু বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়বে। টুইস্ট হচ্ছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এখনও এই অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি ছাড়া অন্য সূত্রগুলো একে উড়িয়ে দিচ্ছে না, বরং শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিচ্ছেন তাদের হাতে এমন কিছু আছে যা বিশ্ব আগে দেখেনি। কেন আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব 11,000 কিলোমিটার, যেখানে একসময় পৌঁছতে লাগতো ঘন্টার পর ঘন্টা উড়োজাহাজের পথ। আর এখন খোররামশার 5 যদি সত্যিই প্রস্তুত হয়, সেই আঘাত কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে আমেরিকার মাটিতে। ইসরায়েলের ক্ষেত্রেও পরিস্থিতি আরও জটিল। তাদের রাজধানী জেরুজালেম, সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টগুলো এই মিসাইলের নাগালের মধ্যেই। ইরানের বার্তা স্পষ্ট, ইরান বহুদিন ধরে বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে, আর খোররামশার 5 সেই হুমকিকে বাস্তবে রূপ দিতে পারে। এটা শুধু প্রতিশোধের অস্ত্র নয়, এটা একটি কৌশলগত বার্তা যা বলে দেয়, যদি তুমি আমার আকাশে ঢোকো, আমি তোমার আকাশ ছেড়ে দেব। গোপনীয়তার আড়ালে বিপদ। অদ্ভুত ব্যাপার হলো, ইরান সাধারণত সামরিক সাফল্যের খবর প্রচার করতে ভালোবাসে, কিন্তু এবার তারা চুপ। হয়তো এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, শত্রুকে অনিশ্চয়তার মধ্যে রেখে ভয় তৈরি করা, বা হতে পারে অস্ত্রটি সত্যিই প্রস্তুত আর তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে তা প্রকাশ করার জন্য। যদি খোররামশার 5 বাস্তব হয়, তবে বিশ্ব শক্তির মানচিত্রে নতুন হিসাব কষতে হবে। তখন আর ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তি বলে হবে না, তারা হয়ে উঠবে আন্তঃমহাদেশীয় খেলোয়াড়, যার আঙুলের ছোঁয়ায় আমেরিকার হৃদয়েও কম্পন ধরতে পারে। এই খেলায় দেরি হলে চলবে না, কারণ আকাশপথে যুদ্ধের নিয়ম বদলাচ্ছে, আর খোররামশার 5 সেই নতুন যুগের দূত। বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। 5 আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন, 2025 সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হোসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো।
এই দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল। যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত। কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না। ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না। যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক, তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহ দৃঢ় কণ্ঠে। অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাইম কাসেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাসেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরো অদম্য, আরো অপ্রতিরোধ্য। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল, যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্যও প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার। দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা, আমরা প্রস্তুত। আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর। কিন্তু ইরান এবার আরো কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা, সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত। এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনো ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে। এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরো ঘন। ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে, সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিজ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা, যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ্য। নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো। খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরণ। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা। নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে।